আজ তনয়া জানল যে সে মা হতে চলেছে। কথাটা একটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে খুশির সংবাদ। তনয়ার কাছেও তেমন। কিন্তু তনয়ার কাছে এই খবরটা খুশির খবরের সাথে সাথে সব থেকে লজ্জাজনক খবরও বটে। তনয়া অবিবাহিতা। আর একটা অবিহিতা মেয়ের মা হওয়া আমাদের সমাজে লজ্জার সর্বসীমা পেরিয়ে যায়। তনয়া বরাবরই ওর মায়ের কাছে কিছু লুকায় না। মায়ের কাছে কথাটা বলা মাত্র মা সজোরে তনয়ার গালে একটা চড় মেরে বলল, তুই এরকম কাজ করবি তা আমি কল্পনা করিনি। তোর সাথে তো আয়াতের বিয়ে ঠিক হয়েই আছে, তাহলে কেন এরকম করলি বল? নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে পারলি না? মা, আমার সাথে আয়াতের বিয়ে আরো 6 মাস আগেই হয়ে গেছে। কিন্তু তোমরা কেউ জানো না। কি? হ্যাঁ মা, 6 মাস আগে কাজী অফিসে গিয়ে আমাদের বিয়ে হয়। আর সাক্ষী হিসাবে আমার বান্ধবী অনু আর আয়াতের বন্ধু ইমরান ছিল। মা, আমি অন্যায় করেছি, কিন্তু আমার বাচ্চাটা অবৈধ নয়। আমরা ইসলামের পূর্ণ রীতি অনুসারে বিয়ে করেছি। হ্যাঁ, তোমাদের না জানিয়ে চূড়ান্ত অন্যায় করেছি। অন্যায় নয় বরং পাপ করেছি। কিন্তু মা, ভুল তো করে ফেলেছি, এখন সেটা তো শুধরাতে পারব না। কিন্তু মা, আমার সন্তান পাপ নয়। তোর সন্তান পাপ নয় সেটা তুই জানিস। আমি না হয় তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু সমাজের মানুষকে কিভাবে বিশ্বাস করাবি? আর আয়াত, ও যদি বাচ্চাটাকে অস্বীকার করে তখন কি করবি? তুই কি আয়াতকে এ বিষয়ে বলেছিস? না মা, আমার খুব ভয় লাগছিল, তাই তোমার কাছে আগে বললাম। এসব কথা মেয়েরা সবার আগে তার স্বামীকে জানায়, আর তুই তা না করে এখনি আয়াতকে ফোন করে সব খুলে বল। আর আমি তোর বাবাকে বলে আয়াতের পরিবারের সবার সাথে কথা বলে বিয়ের ডেট যত তাড়াতাড়ি সম্ভব সব পাকাপাকি করছি। এই বলে তনয়ার রুম থেকে চলে গেলেন। তনয়া ফোনটা নিয়ে ভয়ে ভয়ে আয়াতকে ফোন করল। রিং হচ্ছে কিন্তু কলটা রিসিভ করল না। আবার দিল, পর পর কয়েকবার দিল, কিন্তু রিং হয়েই যাচ্ছে, আয়াত ফোনটা ধরছে না। এদিকে ভয়ে তনয়ার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঢক ঢক করে এক জগ পানি খেয়ে ফেলল। আয়াত না তো ফোন রিসিভ করছে আর না তো ব্যাক করছে। প্রচণ্ড টেনশন হচ্ছে। সময় যত যাচ্ছে টেনশন তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার কিছুক্ষণ পর থেকে আয়াতের ফোন বন্ধ। তনয়ার মাথাটা ঘুরছে। চোখে দুটো যেন ঝাপসা হয়ে গেছে। দাউরিয়ায় থাকার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন তনয়ার চোখটা সোজা দেয়ালে টানানো ঘড়ির দিকে গেল। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। হাত দিয়ে বিছানার পাশে ফোনটা খুঁজছে। হঠাৎ মনে হলো কেউ তনয়ার মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলাচ্ছে। মাথার পাশে তাকাতেই দেখল আয়াত তনয়ার দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়াতকে দেখে যেন তনয়া নিজের প্রাণ ফিরে পেল, কিন্তু কিছু বলতে পারছিল না। শুধু আয়াতের দিকে তাকিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। আয়াত তনয়ার হাত ধরে উঠতে সাহায্য করতে করতে বলল, উঠে বসো। আয়াত তনয়াকে বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে তনয়ার খুব কাছে গেল। তারপর তনয়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এ বুকে কি কোন ছলনার শব্দ শুনতে পাও? তনয়া আয়াতের বুকে মাথা রেখে তখনও কাঁদছে। আয়াত তনয়ার চোখের জল মুছে দিয়ে গালে হাত দিয়ে বলল, হেই বিউটিফুল, তুমি কি ভাবছ খবরটা শোনার পর আমিও অন্য ছেলেদের মতো তোমায় একাট অসহায় অবস্থায় ফেলে চলে যাব? তনয়া খুব ধীরে করে উত্তর দিল,
হু। আয়াত তনয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা মেয়ে, এও কি সম্ভব? তাহলে ফোন রিসিভ করছিলে না কেন? তার জন্য সরি। আসলে তখন জরুরি মিটিং চলছিল আর ফোনটা সাইলেন্ট ছিল। তাছাড়া ফোনে চার্জও ছিল না, তাই হয়তো রিং হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল। মিটিং শেষে ফোন চার্জ করে যখন অন করলাম তখন তোমার অনেকগুলো মিস কল দেখে কল দিলাম। তোমার মাই ফোনটা রিসিভ করে তিনি বলেন তুমি অসুস্থ। দেরি না করে সোজা তোমাদের বাসায় আসলাম। আন্টির কাছ থেকে সব শুনলাম। গত 1.5 ঘন্টা ধরে তোমার পাশে বসে আছি। দেখেন অফিস ড্রেসই আছি। তনয়া খানিকটা দুষ্টুমি করে বলল, এজন্যই তোমার গা থেকে ঘামের গন্ধ আসছে। ছি। আয়াত তনয়াকে আরো জোরে নিজের বুকের মাঝে চেপে ধরে বলল, এখন গন্ধ আসছে? ছাড়ো, মা এসে পড়বে তো। আমি না আপনার বিয়ে করা স্বামী আর আপনি আমার বউ। কয়েক দিন পর আবার বিয়ে করব। দুবার যাকে বিয়ে করব তাকে জড়িয়ে ধরলে কার বাপের কি হয়েছে? আর ভালোবাসা দেখাতে হবে না। সব দোষ তোমার। আমি কি করলাম? বিয়ের আগে তুমিই বলেছিলে যে যতদিন পারিবারিকভাবে বিয়ে হবে না ততদিন আমরা একে অপরের কাছে আসব না। কিন্তু হ্যাঁ, কিন্তু সেদিন কি যে হয়েছিল আমার বুঝতেই পারতেছিলাম না। দেখো, আমরা ভুল করেছি কিন্তু পাপ না, কারণ আমরা শরিয়াত মোতাবেক স্বামী স্ত্রী। হ্যাঁ, আমাদের বিয়ের কথা কয়েকজন লোক ছাড়া কেউ জানে না, কিন্তু তবুও তো আমরা স্বামী স্ত্রী। হুমম, সব তো বুঝলাম, কিন্তু এখন কি করবা? তুমি একদম চিন্তা করো না, এ মাসের মধ্যেই আমরা বিয়ে করে নিব। বাবা মাকে আমি বুঝিয়ে বলবো। তুমি কি জানো না ইসলামে গর্ভবতী মেয়েদের বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ? হ্যাঁ জানি, তবে আমাদের বিয়ে হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এতে কারো কোন বাজে কথা বলার সাহস হবে না। কিন্তু তোমার বাবা মা পরিবারকে কি করে রাজি করাবে সেটা আমার উপর ছেড়ে দাও। আর এ সময় টেনশন নেয়া মা ও বাচ্চার জন্য ক্ষতিকর। আর আমি আমার 2 রাজকুমারীর কারোর ক্ষতি সহ্য করব না। 2 রাজকুমারী মানে? হ্যাঁ, যে আসছে সে আমার লিটল প্রিন্সেস আর তুমি আমার বিগ প্রিন্সেস। প্রিন্সেস না হয় প্রিন্সও তো হতে পারে, তা দেখা যাবে। জানো, তুমি যখন আমার ফোনটা রিসিভ করছিলে না তখন মনে হচ্ছিল প্রাণ বুঝি বেরিয়ে। আয়াত তনয়ার মুখে হাত দিয়ে বলল, খবরদার এমন কথা কখনো বলবে না। হেই বিউটিফুল, তোমার কিছু হলে তোমার আয়াতটাকে কে সামলাবে? আয়াত কিছুটা কান্না করে দিল। জানো আয়াত, মাঝে মাঝে আমার মনে হয় তোমার মতো ছিচকাদুনে ছেলেকে আমি কিভাবে ভালোবাসলাম। পাগল, তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে আগামী 7 জন্মের জন্য আমি বুকিং করে রেখেছি। তার মানে 7 জন্ম পর্যন্ত আমি অন্য কোন মেয়ের সাথে চান্স মারতে পারবো না। খুন করে ফেলব তোমাকে। তোমার ভালোবাসায় তো এমনিতেই খুন হয়ে আছি, আবার খুন করার কি দরকার? মাঝে মাঝে তোমার উপর আমার খুব সন্দেহ হয়। কেন? তুমি কি সত্যিই আমাকে এতটা ভালোবাসো নাকি অন্য কিছু? বিশ্বাস করো না আমায়, নিজের থেকে বেশি। তনয়া, আমাকে একটা কথা বলো। হ্যাঁ বলো। মেয়েদের প্রেগনেন্সির খবর সবার আগে তার বরকে জানায়, তুমি আমাকে না জানিয়ে তোমার মাকে কেন জানালে? কি ভেবেছিলে আমি তোমায় ধোঁকা দিব নাকি তোমার কথা বিশ্বাস করব না?
আসলে আয়াত তখন রেজাল্ট পজিটিভ দেখে এতটা ভয় পেয়েছিলাম যে মা ছাড়া কারো কথা মাথায় আসে নাই। বোকা মেয়, তুমি না এই আয়াতের হৃদয়ে। আর কেউ কি হৃদয় ছাড়া বাঁচতে পারে? সরি। আসলে তখন মাথাটা কাজ করতে ছিল না। আমি জানি। আমিও সরি। কেন? সেদিন আমি ভুল না করলে আজ তোমাকে এতটা নাজেহাল হতে হতো না। আমি সেদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আজ হয়তো এমন ঘটনা ঘটত না। মা তোমাকে একটা চড় মারছে? তোমাকে মা বলছে? না, তোমার গালে ছেঁড়ের দাগগুলো বলে দিচ্ছে। খুব ব্যথা করছে তাই না? আয়াত তনয়ার কালে গভীর ভালোবাসায় চুম্বন এঁকে বলল। এখন ব্যথা চলে যাবে। এটাই কি ব্যথার ঔষধ? হ্যাঁ। পাগল, পাগলের বউ। দুজনেই হাসিতে যোগ দিল সুন্দর কিছু মুহূর্ত। আয়াত তনয়ার হাত ধরে বলল, এখন আমাকে বাড়ি যেতে হবে। বাবা মাকে বলে বিয়ের ডেট এ মাসের মধ্যে ঠিক করতে হবে। সব কাজ জলদি গোছাতে হবে। অনেক কাজ আছে। আয়াত শোনো। হ্যাঁ বলো। 5 মিনিট বসো, আমি আসতেছি। তোমার উঠার কি দরকার? আমাকে বলো কি লাগবে। চুপ করে বসত তো। কিছুক্ষণ পর তনয়া খাবার নিয়ে আসলো। তা দেখে আয়াত বলল, এগুলো দিয়ে কি হবে? অফিস থেকে সোজা এখানে আসছো, তার মানে এখনো কিছুই খাওনি। এগুলো খাবে তারপর উঠবে। ঠিক আছে, তবে খাইয়ে দিতে হবে। তনয়া আর আয়াত একে অপরকে খাইয়ে দিল। তারপর আয়াত চলে গেল। যাবার আগে তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে গেল। আর বলল, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরের দিন সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল, কিন্তু আয়াতের কোনো ফোন আসলো না। সন্ধ্যাবেলা শুধু একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল, তনয়া, তোমার কাছ থেকে যা পাবার তা আমি পেয়ে গেছি। এখন না তো তোমাকে চাই না, তোমার বাচ্চাকে। গুড বাই। তারপর থেকে আয়াতের ফোন বন্ধ। মেসেজটা পড়ে তনয়া যেন পাথর হয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগল, তবে কি সব মিথ্যা? এতদিন থেকে কাল পর্যন্ত যা বলেছিল প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুভূতি সব মিথ্যা ছিল। তনয়া ভাবছে, একটা মানুষ কি করে এতটা নিখুঁত অভিনয় করতে পারে? এও কি সম্ভব? না, আমার আয়াত এমন করতে পারে না। আমি ওর নিজের মুখ থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করব না। তনয়া ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটু বের হচ্ছি। এই অসুস্থ অবস্থায় সন্ধ্যার সময় কোথায় যাচ্ছিস? সত্যিটা জানতে। কিসের সত্যি? তনয়া ওর মাকে আয়াতের মেসেজটা দেখালো। ওর মাও যেন হঠাৎ করে বর্ষর একটা ধাক্কা খেল। তনয়ার মা তনয়ার হাত ধরে বললেন, এই সন্ধ্যাবেলা একা যেতে হবে না। আমিও তোর সাথে যাব। মা, তুমি চুপ, একদম চুপ। আমার মেয়ে বিপদে পড়ছে আর আমি তাকে এভাবে একা ছেড়ে দিব? চল। তনয়া আর ওর মা মিলে আয়াতদের বাসায় গেল। আয়াতের মা তাদের দেখে খুব খুশি হল, সাথে সাথে অবাকও হল। তনয়া আয়াতের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আয়াত কোথায়? আয়াতের মা তনয়ার গালে হাত দিয়ে বললেন, আন্টি কিরে? মা, বলতে পারিস না? আগের তো ভাবতাম তোদের বিয়ে ঠিক হয়েছে। গতকাল রাতে আয়াত বলল তোরা নাকি অনেকদিন আগেই বিয়ে করে নিয়েছিস। প্রথমে খুব রাগ হচ্ছিল তোদের দুজনার উপর।
কিন্তু যখন শুনলাম আমাদের ঘরে নতুন অতিথি আসছে তখন আর রাগ করে থাকতে পারলাম আমি আর আয়াতের বাবা। আয়াতের মায়ের কথা শুনে তনয়া আরও বেশি দ্বিধার মধ্যে পড়ে গেল। তারপর আয়াতের মাকে ওর ফোনের মেসেজটা দেখিয়ে বলল, আয়াত কোথায়? আয়াতের মাও মেসেজটা দেখে অনেক অবাক হল। তারপর কিছু একটা ভেবে হেসে দিয়ে বলল, বোকা মেয়ে, দেখ ভয় পেয়ে নিউজের কি হাল করেছে। আয় আমার সাথে, এদিকে আয়। তনয়াকে আয়াতের মা আয়াতের রুমে নিয়ে গেল। তনয়া রুমের দরজা খুলে তো অবাক। পুরো রুমটায় বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি করা। সুন্দর করে সাজানো রুমটা। মনে হয় কোন বাচ্চার জন্য খুব যত্ন করে সাজানো হয়েছে। আয়াতের মা তনয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, গতকাল রাতে আর আজ সকালে এই সব জিনিস কিনেছে আয়াত। আমাকে বলেছে মা আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষটা কিছুদিন পর আমার ঘরে আসবে আর তার সাথে আসবে ছোট্ট সোনা। তাদের জন্য ঘরটাকে তো সুন্দর করে গোছাতে হবে। আর 2 সপ্তাহ পর তোমাদের বিয়ের তারিখ ঠিক করেছি আমরা। আয়াত সেটা জানানোর জন্যই তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিল। তনয়া কেমন যেন সব ঘোলাটে লাগছে। তাহলে মা আয়াত এমন মেসেজ কেন দিল? মনে হয় তোর সাথে মজা করছে। কিন্তু ফোনটা অফ কেন? আচ্ছা চিন্তা করিস না, আমি দেখছি। আয়াতের মা অনুকে, অনু আয়াতের ছোট বোন, সাথে তনয়ার খুব ভালো বান্ধবী, বলল আয়াতকে ফোন দিত। অনু ফোনের পর ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ। পরিচিত বন্ধু বান্ধব অফিসে ফোন করল কিন্তু কোথাও আয়াত নাই। এবার ঘরের সবার খুব টেনশন হচ্ছে। তনয়া রাতে আয়াদের বাড়িই থাকল কিন্তু ওর মাকে বাড়ি পাঠিয়ে দিল। সারারাত তনয়া আয়াতের রুমে ওর আর আয়াতের লাগানো ছবির দিকে তাকিয়ে কান্না করল। মনে হাজারো প্রশ্ন, কিন্তু শত প্রশ্নের একটাই উত্তর আসতেছে যে আয়াত আমাকে ধোঁকা দিতে পারে না। কিন্তু মেসেজে লেখা প্রত্যেকটা কথা মাথার মধ্যে পোকার মতো কিলবিল করছে। না, তনয়া আর নিতে পারছে না। মনে হয় মাথাটা ছিঁড়ে যাবে। এদিকে পেটের ভেতর ছোট্ট একটা ভ্রূণ, যা হয়তো এখনো আকৃতি ধারণ করেনি কিন্তু তার জীবন আছে। তার চলাচল, তার অস্তিত্ব তনয়া প্রতি মুহূর্তে নিউজের ভেতর অনুভব করছে। তার সাথে অনুভব করছে আয়াতের অস্তিত্বকেও। কারণ ভেতরে যে আছে সে যে আয়াতেরই অংশ। সেদিন রাতে বাড়ির কেউই ঘুমায় নাই। খুব সকালে উঠে সোজা পুলিশ স্টেশনে গেল। অফিসার বললেন, 24 ঘন্টা আগে আমরা রিপোর্ট নেই না। তারপর কিছু প্রশ্ন করল, তারপর তনয়াকে দেয়া মেসেজটার কথা জানার পর বলল, তাহলে আর কি? আপনার ছেলে পালিয়েছে, তাই ফোন অফ রেখেছে। ছোট বাচ্চা তো না। দেখুন আবার কার সাথে প্রেমলীলা শুরু করছে। আয়াতের বাবা অনেকটা রাগ করে বলল, জাস্ট শাট আপ অফিসার। রিপোর্ট নিতে বলেছি, রিপোর্ট নিন। বাজে কথা বলবেন না। অফিসার চোখ রাঙিয়ে বলল, রিপোর্ট নিয়ে নিচ্ছি কিন্তু 24 ঘন্টা না গেলে কোন তদন্ত শুরু করব না। থানায় রিপোর্ট করিয়ে তনয়াকে বাউরি পৌঁছে দিয়ে তারা বাউরি গেলেন। তনয়া বাউরি গিয়ে খুব ভেঙে পড়ল। মনে হচ্ছে কোন গোলক ধাঁধায় পড়ে গেছে। কোনটা মিথ্যা কোনটা সত্যি তার মধ্যে কেন যেন পার্থক্য করতে পারছে না। যদি আয়াতের মেসেজটা সত্যি হয় তাহলে বাড়িতে কেন বলল? আর বাড়িতে বললে মেসেজটা কেন পাঠালো? খুব কান্না করছে তনয়া। চোখের সামনে যেন আয়াতের সাথে কাটানো স্মৃতিগুলো ভাসছে। আয়াতের সাথে প্রথম দেখা হয়েছিল কলেজের একটা অনুষ্ঠানে। অনুর সাথে আয়াত কলেজে এসেছিল। অনুই আয়াতের সাথে তনয়ার পরিচয় করিয়ে দেয়।
অনু তনয়া এই হচ্ছে আমার ভাই আয়াত। আয়াত হাই। তনয়া হ্যালো। আয়াত বিউটিফুল। তনয়া হোয়াট? আয়াত আই মিন নাইস টু মিট ইউ। তনয়া ধন্যবাদ। অনু তনয়া তুই একটু ভাইয়ার সাথে থাক, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তনয়া কিছু বলতে যাবে তার আগেই অনু চলে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। নীরবতা ভেঙে আয়াত বলল, আয়াত তো কোন ইয়ারে পড়েন? কোন বিষয়? তনয়া 3rd ইয়ার ফাইনাল, হিসাববিজ্ঞান বিভাগ। আর আপনি? আয়াত গুড। পড়াশোনা শেষ করে কিছুদিন হলো বাবার ব্যবসা দেখাশোনা করছি। তনয়া গুড। আয়াত আইসক্রিম খাবেন? তনয়া নানা ঠিক আছে। আয়াত দেখুন মিথ্যা বলবেন না, মেয়েরা আইসক্রিম কখনো না বলে না। তনয়া মুচকি হেসে, ওকে। দুজন আইসক্রিম খাচ্ছে, এর মধ্যে অনু এসে দুজনার সাথে গল্প জুড়ে দিল। অনুষ্ঠানে থাকাকালীন পুরোটা সময় আয়াত বারবার শুধু তনয়ার দিকে তাকিয়ে ছিল। তনয়ার চোখে চোখ পড়লেই আবার চোখ নামিয়ে নিত। রাতে আয়াত অনুর রুমে গিয়ে বলল, বোন আইসক্রিম খাবি? অনু ভ্রু কুচকে বলল, মাখন লাগান লাগবে না। কি চাই বল? তনয়ার কি কোন বয়ফ্রেন্ড আছে? না। প্রচণ্ড ভালো মেয়ে তনয়া। দেখতে যেমন সুন্দর মনটা তার থেকে বেশি সুন্দর। প্রেম নামক ঝামেলায় জড়ানোর ইচ্ছা ওর নেই। বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা মা যেখানে বলবে সেখানেই বিয়ে করবে। আর যদি ফোন নাম্বার বা ফেসবুক আইডি চাস তাহলে কালকে শপিং এ নিয়ে যেতে হবে। একশ্বাসে কথাগুলো বলে দম ফেলল অনু। তুই কিভাবে বুঝলি? আমি তোর মতো গাধা না। কলেজে থাকাকালীন সারাটা সময় তুই শুধু তনয়ার দিকেই উল্লুকের মতো তাকিয়ে ছিলি। তোর লজ্জা লাগে না? কিসের জন্য? তোর ছোট বোনের বান্ধবী। সেও তো ছোট বোনের মতোই। তার দিকে নজর দেয়া পাপ। আয়াত অনুকে ধমক দিয়ে বলল, চুপ কর। ও আমার কোন জন্মের বোন রে? আর খবরদার তোনাকে নিষেধ করে দিবি ও যেন আমকে কখনো ভাইয়া বলে না ডাকে। আজ যখন ভাইয়া বলে ডাকছে মনে হয়েছে যেন কলিজায় গিয়ে তীর মারছে। এখন নাম্বারটা দে বোন বা ফেসবুক আইডি। আর আমার শপিং। ওকে ডান। তারপর অনুর কাছ থেকে ফোন নাম্বার তো নেয় কিন্তু কল দেবার সাহস আয়াতের হয় না। প্রায় তনয়াদের কলেজের সামনে যেত। একদিন সময় সুযোগ বুঝে তনয়াকে প্রপোজ করল। কিন্তু তনয়া বললেছিল, আপনি যে আমাকে সত্যি ভালোবাসেন তার কি প্রমাণ আছে? পরের দিন বিকালে আয়াত তার পুরো পরিবারকে নিয়ে তনয়াদের বাসায় যায় বিয়ের প্রস্তাব নিয়ে। তনয়ার বাবা বলে কয়েক মাস পর তনয়ারে ফাইনাল পরীক্ষা। বিয়েটা যদি পরীক্ষার পর হতো তাহলে ভালো হতো। তারাও রাজি হয়ে যায়। ওদের বিয়েটা ঠিক হয়ে যায়। কিন্তু তনয়া আয়াতের সাথে ঠিকভাবে কথা বলে না। সবসময় এভয়েড করে। আয়াতের এগুলোতে খুব কষ্ট লাগে কিন্তু কিছু বলে না। কিন্তু এভাবে থাকতেও পারে না। তাই অনুকে দিয়ে তোনাকে নিজের বাসায় আনল। সেদিন আয়াতের বাবা মা বাড়ি ছিল না। আর অনুও দুজনের কথা ভেবে বাইরে চলে যায়। আয়াত এসে তনয়ার পাশে বসে আর তনয়া আরেকটু দূরে সরে যায়। তনয়া তুমি কি এ বিয়েতে খুশি না? আমি কি সেটা বলেছি? তাহলে তুমি আমাকে এভাবে এভয়েড কেন করো? তনয়া নিশ্চুপ। কি হলো চুপ করে আছো যে, প্লিজ কিছু বলো। আমি বাড়ি যাব। ঠিক আছে তার আগে আমার প্রশ্নের উত্তর দাও।
তনয়া উঠে চলে যেতে চাইলে আয়াত তনয়ার হাতটা ধরে টান দিয়ে নিয়োজের একদম কাছে নিয়ে আসতেই তনয়া বলল, কি হচ্ছে ছাড়ুন। এই মেয়ে, আমি কি তোমার সাথে কোন খারাপ কিছু করেছি? নাকি তোমাকে খারাপ কোন প্রস্তাব দিয়েছি? তোমাকে সারা জীবন ভালোবাসতে চেয়েছি, এটা আমার অন্যায়? আয়াত ছাড়ুন, আমার হাতে লাগছে। আয়াত তোনাকে ছেড়ে দিয়ে সরি বলে নিয়োজের রুমে চলে গয়ে কারল। তোনাও বাউরি যাবার জন্য বাইরে নামতেই দেখল ওর মোবাইলটা ভেতরে ফেলে এসেছে। তাই আবার ভেতরে গেল। হঠাৎ আয়াতের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। তনয়া ধিমি পাওয়ায় আয়াতের রুমের সামনে গিয়ে আস্তে করে রেজাটা খুলে দেখে আয়াত হাত থেকে রক্ত ঝরছে আর নিচে কিছু কাচের গ্লাসের ভাঙা টুকরো। আর আয়াত ওর টেবিলে রাখা তনয়ার ছবির দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। তনয়া জানে খুব বেশি কষ্ট না পেলে ছেলেরা কাঁদে না। তনয়া আয়াতের রুমে ঢুকে আয়াতের হাতটা ধরে ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আয়াত শুধু তনয়ার দিকে তাকিয়ে আছে। তনয়া কিছুটা শক্ত গলায় বলল, রাগটা কার ওপর দেখালেন? নিয়োজের ওপর। কেন? এ হাতটা তোমাকে কষ্ট দিয়েছে তাই? আপনি জানেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। কথাটা শুনে আয়াতের খুব কষ্ট হচ্ছিল। তারপরও জিজ্ঞেস করল, কাকে? জানেন এতদিন জানতাম সে আমাকে খুব ভালোবাসে। তাই তার ভালোবাসার সত্যতা যাচাই করতে এতদিন তাকে খুব এভয়েড করেছি, খুব কষ্ট দিয়েছি। কিন্তু আজ জানলাম সে আমাকে একটুও ভালোবাসে না। মানে? যদি সে আমাকে ভালোবাসত তাহলে নিয়োজের হাত কেটে এভাবে আমাকে কষ্ট দিতে পারত না। আয়াত কিছু বলছে না, শুধু তনয়ার দিকে তাকিয়ে আছে। তনয়া আয়াতের কাটা হাতটায় আলতো করে একটা চুমো দেয়। তারপর বলল, পাগল, আমার চোখ দেখে বোঝো না তোমাকে কতটা ভালোবাসি। আয়াত নিয়োজের বাহু ধরে তনয়াকে নিয়ে বলল, খুব ভালোবাসি তোমায়। হঠাৎ তনয়ার ফোনটা বেজে উঠায়। তনয়ার ভাবনায় ছেদ পড়ে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই বুকটা কেঁপে ওঠে তনয়ার। কারণ ফোনটা আয়াত করেছে। তনয়া তাড়াহুড়ো করে ফোনটা তুলল। তনয়া হ্যালো আয়াত। আয়াত। তনয়া তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো আয়াত। হ্যাঁ বলো তনয়া। তুমি কোথায় আয়াত? বাউরির সবাই তোমাকে নিয়ে কতটা টেনশনে আছে। প্লিজ আয়াত চলে আসো। তুমি কি কিছু বুঝো না নাকি? আমি তোমার জন্য বাউরি আসছি না। আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকে নিয়েই থাকতে চাই। আয়াত একদম মিথ্যা বলবা না। আজব, তোমার সাথে আমি মিথ্যা কেন বলবো? আজব, কারণ আমি আমার আয়াতকে চিনি। তাহলে তুমি ভুল চিনেছ। আমি বাবা মাকে বলে দিয়েছি যে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। কবে ফিরব তা জানি না। রাখছি। আয়াত শোনো। শোন তনয়া, নিয়োজের খেয়াল রেখো। ভালো থেকো। এই বলে আয়াত ফোনটা কেটে দিল। এক দৃষ্টিতে তনয়া ফোটার দিকে তাকিয়ে রইল। আর ওর কানে শুধু একটা কথাই বাজছে, ভালো থেকো। নিয়োজের কষ্টটা আটকাতে না পেরে জোরে একটা চিৎকার দিল। তনয়ার চিৎকার শুনে ওর বাবা মা তাড়াতাড়ি ওর কাছে এলো। ওর মা তনয়াকে ধরে বলল, কি হয়েছে মা? কাঁদছিস কেন? বল মা। মা, আমার সব শেষ হয়ে গেছে। ও আমায় ভালো থাকতে বলেছে। কিভাবে ভালো থাকবো আমি মা? কিভাবে? আর কোন কথা বলছে না তনয়া।
শুধু মাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওর বাবা মাও কান্না করছে। কোন বাবা মাই নিজের মেয়ের এমন অবস্থা দেখতে পারবে না? সারাটা দিন সারা রাত তনয়া নিজের রুমে বসে কান্না করল। শত চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছে না। মনের মাঝে কষ্টটা এমনভাবে আটকে গেছে যে কিছু ভাবার মতো ভারসাম্য হারিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা আয়াতের বাবা মা এলো। তনয়ার মা তাদের অনেক কথা শুনালেন। তনয়ার বাবা তনয়ার মাকে চুপ করতে বললেন, আর বললেন, এতে তাদের কোন দোষ নাই। তারা তো আয়াতকে এসব করতে বলেনি। তনয়ার মা কিছুটা হতাশ হয়ে বললেন, সেটা আমি বুঝি, কিন্তু আমাদের মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে গেল। তনয়ার এখন কি হবে? আয়াতের বাবা তাকে ভরসা দিয়ে বলল, দেখুন সে বিষয়ে আমরা কথা বলতে এসেছি। অনু তুই তনয়াকে ডেকে আনত। অনু তনয়ার রুমে গিয়ে দেখে তনয়া নিচে বসে বসে কান্না করছে। সারা ঘরময় শুধু আয়াতের ছবি ছড়ানো। অনু তনয়ার সামনে হাত জোর করে বলল, আমাকে মাফ করে দে তনয়া। কেন? তুই কি করেছিস? আমি যদি ভাইয়াকে কলেজে নিয়ে না যেতাম তবে তোদের কাহিনী এতদূর পর্যন্ত গড়াত। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার আয়াত ভাইয়া কোন মেয়ের সাথে এমন করেছে। যে ভাইয়া সবসময় মেয়েদের সম্মান করত সে এমটা করবে তা যেন ভাবতেই কষ্ট হচ্ছে। নারে তোরা ভুল বুঝছিস আয়াতকে। আমার মন এখনো এটা মানতে নারাজ যে আয়াত আমাকে ধোঁকা দিয়েছে। তনয়া বিশ্বাস ভালো কিন্তু অন্ধ বিশ্বাস ভালো না তনয়া। এ বিশ্বাসেই তো সংসার চলে। ভাইয়াকে বাবা বলেছে ও যেন বাউরির চারপাশেও না আসে। ওর মতো ছেলে তার লাগবে না। আমি জানি আয়াত আসবে। পাগলামি করিস না তনয়া, একটু স্বাভাবিক হবার চেষ্টা কর। পাগলামি না অনু, বিশ্বাস আর ভরসা। জানিস তোর ভাইয়া কাল আমাকে শেষ কি কথা বলেছে? কি? নিজের খেয়াল রেখো, ভালো থেকো। সেটা হয়তো এমনিতেই বলেছে। জানিস আমাদের বিয়ের বয়স 6 মাস কিন্তু রিলেশনের বয়স 8 মাস। এই 8 মাসে যখনই আমরা কথা বলতাম দেখা করতাম তখনই আয়াত আমাকে বলতো নিজের খেয়াল রেখো, আই লাভ ইউ। কিন্তু ভালো থেকো কথাটি কখনো বলেনি। তাতে কি বুঝায়? জানিস তোর ভাইয়াকে আমি একবার বলেছিলাম ভালো থেকো, তখন ও আমার ওপর রাগ করেছিল। যখন আমি রাগের কারণ জানতে চাইলাম তখন বলল যখন কেউ কারো থেকে অনেক দূরে যায় কিন্তু সে সবসময় তার মনের মধ্যে গেঁথে থাকে তখন বলে ভালো থেকো। আর আমি তোমার কাছ থেকে কখনো দূরে যাব না। আর যদি কোন কারণে যাওয়া লাগে তখন তোমায় বলবো ভালো থেকো। কারণ তখন তুমি আমার থেকে দূরে থাকবে, কিন্তু মন থেকে দূরে নয়। তার মানে আয়াতের কোন বিপদ নয়তো কোন বিশেষ কারণে ও আমাদের কাছে আসতে পারেছে না। সবটা তোর মনের ভুল ধারণা। ভাইয়ার জন্য তুই পাগল হয়ে গেছিস। সে তো কবে থেকেই। বাদ দে ওসব কথা। বাইরে সবাই তোকে ডাকছে, চল। তনয়া ঠিকভাবে দাঁড়াতে পারছে না। দাঁড়াতে গিয়ে আবার দপ করে বসে পড়ল। কি করে দাঁড়াবে? কাল থেকে ওকে যে কেউ কিছু খাওয়াতে পারেনি। তনয়ার এই অবস্থা দেখে অনু কান্না করে দিল। অনু তাড়াতাড়ি রান্নাঘর থেকে তনয়ার জন্য কিছু খাবার আর জুস নিয়ে আসল। এগুলো আগে খেয়ে নে, তারপর উঠবি। নারে ইচ্ছা করছে না। চুপ, একদম চুপ। তনয়া তুই ভুলে যাচ্ছি যে তুই একা না। নিজের খেয়াল না রাখলেও তোর ভিতরে ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে, তার খেয়াল রাখতে তোকে হবে। তুই না বললি আয়াত ভাইয়া ফিরে আসবে?
সে যদি এসে তোর এই অবস্থা দেখে তাহলে তাকে তুই কি বলবি? অনুর কথা শুনে তনয়া সামান্য কিছু খাবার খেল। তারপর অনুর সাথে সামনের রুমে গেল। সেখানে ওর আর আয়াতের বাবা মা গম্ভীর হয়ে বসে আছে। তনয়াকে দেখে আয়াতের মা তার নিয়োজের পাশে বসাল। তারপর বলল, দেখ মা, তোর সাথে যে অন্যায় হয়েছে, কিন্তু চাইলেও আমরা তার সমাধান খুঁজে বের করতে পারব না। এখন তুমি কি চাও বলো? আয়াতের বাবা বলল, হ্যাঁ মা, আয়াত যাই বলুক, তুমিই আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের পুত্রবধূ। তুমি চাইলে এখন থেকে আমাদের বাসায় থাকতে পারো। তনয়ার মা কিছুটা রেগে গিয়ে বললেন, তার দরকার নাই। তনয়ার প্রেগনেন্সির মাত্র 6 সপ্তাহ চলছে। আমি ওর এবর্ষণ করাব। এবর্ষণ কথাটা শুনেই তনয়া চমকে উঠল। মনে হল ওর কলিজা কেউ টান দিয়েছে। সাথে সাথে বলল, না, আমি আমার বাচ্চাকে মারতে পারব না। কিন্তু তনু, এ বাচ্চার কোন ভবিষ্যৎ নাই। কিন্তু তোর আছে, যে এখনো পৃথিবীতে আসে নাই। তার জন্য নিয়োজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে এভাবে জলাঞ্জলি দিবি? মা, এটা সত্যি যে ও পৃথিবীতে এখনো আসে নাই, কিন্তু ওর প্রাণ আছে। ওর অস্তিত্ব আমি অনুভব করতে পারি। ও তো পাপ নয় মা। কিন্তু লোকে তোর বাচ্চাকে অবৈধ বলবে, জারজ বলবে, তখন তুই তাদের কি বলবি? থাক মা, সমাজের লোকে কথা এখন না হয় থাক। সমাজ যাই বলুক, আমার বাচ্চাটা যে অবৈধ নয় তা আমি জানি। আর তোমাদের এখানে থাকলে তোমাদের যদি সমস্যা হয় তাহলে বলো, আমি আয়াতের বাবার সাথে চলে যাব। তিনিও যদি না নেন তাহলে আমি নিয়োজের আর আমার নিয়োজের বাচ্চার খেয়াল রাখতে পারব। আমার কারো দরকার নেই। তনয়ার বাবা বললেন, কি বলছিস এসব? তোর কোথাও যেতে হবে না। আমি জানি আমার মেয়ে কোন অন্যায় করেনি। তোর সিদ্ধান্তে আমি কখনো বাধা দিব না। আয়াতের বাবা বললেন, এখানে থাকলে সবাই আরো বেশি বাজে কথা বলবে, তার থেকে বরং আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। সবাইকে বলবো যে আয়াতের স্ত্রী। আর আয়াত কয়েক বছরের জন্য বিদেশ গেছে। তনয়ার বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তনয়ার যা ইচ্ছা। আমি সবসময় আমার মেয়ের ইচ্ছাকে সম্মান করি। আজ তনয়ার বিদায়। এমন মেয়ে বিদায় কেউ হয়তো জীবনে দেখেনি। মেয়ে বিদায় বর নেই, কনে বধূ সাজে নেই। সবার চোখে শুধু কান্না, হতাশা আর সামনের দিনে কি হবে তা নিয়ে ভয়। তনয়া আয়াতদের বাড়ি চলে আসল। আয়াতের রুমে গিয়ে চারদিকটায় তাকিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কি সুন্দর করে সাজিয়েছে আয়াত রুমটাকে। বাচ্চাদের খেলনা ভর্তি রুমটায়। খেলনাগুলোতে হাত বুলিয়ে দেখছে তনয়া। আয়াতের রুমের টেবিলের উপর রাখা আয়াত আর তনয়ার ছবি। তনয়া ছবিটা হাতে নিয়ে দেখল। ছবিটা ওদের বিয়ের। মনে পড়ে যাচ্ছে তনয়ার নিয়োজের বিয়ের কথাগুলো। কোন সাজগোজ নাই। তনয়ার পরনে বেগুনি রঙের একটা থ্রিপিস আর আয়াত ছিল অফিসের ড্রেসে। একটা ঘোয়ারের মধ্যে হয়েছিল বিয়েটা। কত সুন্দর ছিল দিনগুলো। স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসছে। ওদের সম্পর্ক তখন 2 মাসের মতো। কলেজের কিছু বাজে ছেলে তনয়াকে খুব বিরক্ত করত। আয়াতকে বলা মাত্র আয়াত তনয়ার সাথে কলেজে গিয়ে ছেলেগুলোকে বলল, কি ছোট ভাই, ওকে বিরক্ত কেন করছেন? একটা বাজে ছেলে বলল, তাতে তোর কি রে? তোর কি বোন লাগে? না, বউ লাগে। কিছুদিন পর বউ হবে। তাহলে কিছুদিন পরই এখানে আসিস।
যখন তোর বউ হবে তখনই অধিকার খাটাতে আসিস? তার আগে মালটা আমাদের। কথাটা শুনে আয়াতের মাথায় রক্ত উঠে গেল। ওদের দিকে তাকিয়ে বলল, আধা ঘন্টা পর আসছি। তারপর আয়াত তনয়ার হাত ধরে বলল, চলো। কোথায় যাচ্ছি আমরা? চলো তো তারপর বলছি। পথে অনু আর আয়াতের বন্ধুকে ফোন করে কাজী অফিসে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে গেল। তনয়া যেন এখনো ঘোরের মধ্যে আছে। মনে হচ্ছে কোন স্বপ্ন দেখছে। তারপর আয়াত তনয়াকে নিয়ে আবার কলেজে গেল। সেখানে গিয়ে বলল, ছোট ভাই কাজী অফিস থেকে বিয়ে করে সোজা এখানে এলাম। এখন বলেন, কেউ যদি আপনার বউকে বাজে কথা বলে তখন তাকে কি করবেন? আমিও ঠিক তাই করব। আয়াত সাথে নিউজের কয়েকটা বন্ধু নিয়ে এসেছিল। সবগুলোকে আচ্ছামত ধোলাই দিয়ে সোজা পুলিশে দিল। ছেলেগুলো অনেক বাজে ছিল। আর বলল, বসো দেখতে চকলেট বয় হলেও অ্যাকশনের রিয়াকশানই কি করে দিতে হয় তা খুব ভালো করে জানি। তনয়ার ঘোর যেন একনো কাটেনি। আয়াত তনয়ার হাত ধরে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। গাড়িতে যাবার সময় তনয়া বলল, সামান্য বিষ্টার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? এটা সামান্য বিষয়। আজকের পর থেকে কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আর দোষটা ওদের না তোমার। মানে? তুমি দেখতে এত সুন্দর যে কেউই তোমার জন্য পাগল হবে, যেমন আমি হয়েছি। আর এখন থেকে তোমাকে হারানোর ভয়টা আমার আর থাকবে না। পাজি ছিল। অতঃপর বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তনয়া বলল, আচ্ছা আয়াত। হ্যাঁ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাদের তো বিয়ে হয়ে গেছে। তার মানে আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ তো। তুমি আবার আমার সাথে সেরকম কিছু করবে না তো? আয়াত দুষ্টু হাসি দিয়ে বলল, সেরকম কিছু মানে? না মানে বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে যা হয় আর কি। আয়াত বেশ দুষ্টুমি করে বলল, কেন, ইচ্ছা আছে নাকি? তনয়া রাগ করে আয়াতের দিকে তাকিয়ে বলল, ঠাং ভেঙে দিব। আয়াত জোরে হেসে বলল, ম্যাডাম, আপনাকে আমি সারাজীবন নিউজের করে রাখতে চাই। তাই যতদিন না পর্যন্ত পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় ততদিন পর্যন্ত এরকম ওরকম সেরকম কিছু করার ইচ্ছা তো নেই। ভরসা রাখতে পারেন। তার 2 মাস পর তনয়ার পরীক্ষা শেষ হল। কিন্তু হঠাৎ করে আয়াতের দাদি মারা যায়, যার কারণে বিয়েটাকে আরও কয়েক মাস পিছিয়ে দেয়া হয়। আর তনয়া কেউ তনয়াকে ধাক্কা দিল। ঘোর কাটল তনয়ার। কে? অনু তনয়ার দিকে তাকিয়ে বলল, কতক্ষণ ধরে ডাকছি, কি ভাবছিস? অনুর চোখ যায় তনয়ার হাতের ছবিটা দিকে। অনু বুঝে গেল তনয়া ঠিক কি ভাবতেছিল। তনয়া সর্বনাশ হয়ে গেছে। বাইরে চল তাড়াতাড়ি। তনয়া কিছুটা বিচলিত হয়ে বলল, কি সর্বনাশ হয়েছে অনু? অনু তাড়াহুড়ো করেই বলল, বাইরে পাড়া প্রতিবেশীরা সবাই এসে নানা রকম কথা বলছে। বুঝতে পারছি না তারা এই খবর কোথা থেকে পেল। তনয়া রহস্যময়ী হাসি দিয়ে বলল, এই তোর সর্বনাশ হয়েছে। এখন কয়েকদিন এসব শুনতে হবে। এমন পরিস্থিতি সামলাতে হবে। হতে পারে পরিস্থিতি এর থেকেও বাজে হতে পারে। তার জন্য মানসিক প্রস্তুতি নে অনু। জানিস অনু, ভালো কথা ভালো কাজ লোকসমাজে ছড়াতে সময় লাগে খুব।
কিন্তু কারো দোষ ত্রুটি বা এই ধরনের নয়, কার গয়ে কার ট হ্রস্বই কার ভ কথা বাতাসের আগে ছড়ায়। চল দেখি এরা আবার কি বলে। অনু আর তনয়া সামনের রুমে গিয়ে দেখে কয়েকজন মহিলা সেখানে আসছে আর তাদের মুখ থেকে কথা নামক ২০ বাক্য শোনা যাচ্ছে। কথাগুলো কিছুটা এমন, ছি ছি ভাবি, আপনাদের কাছে থেকে এমনটা আশা করেনি। আরেকজন বলল, ঠিক বলছেন ভাবি, বিয়ে হয়নি অথচ মা হচ্ছে, আর এমন মেয়েকে আবার ছেলের বউ হিসাবে ঘরে তোলা তো দুয়ারের কথা, এমন মেয়ের মুখ দর্শন করাও উচিত নয়। আয়াতের মা কিছুটা কড়া করে বললেন, প্রথমত ভুলটা তনয়ার না, আমার ছেলের। আর দ্বিতীয়ত ওদের বিয়ে অনেক আগেই হয়েছে, তার প্রমাণও আছে। আর প্রমাণ না থাকলেও আমরা তনয়াকে মেনে নিতাম। আমরা তনয়াকে বিশ্বাস করি। আর অন্যায়টা যেহেতু আমাদের ছেলে করেছে, তো সে অন্যায়ের সমাধান করা বাবা মা হিসাবে আমাদের প্রধান কর্তব্য। আর ভাবি, আপনি কোন মুখে বলছেন এমন? মেয়ের মুখ দেখাও পাপ। আরে আপনার ছেলে তো গত বছরের থেকেও খারাপ কাণ্ড করল, আর আপনারা মেয়েটাকে মেনে পর্যন্ত নেননি। তো ছেলে মানুষ, একটু আকটু দোষ করতেই পারে। আয়াতের মা কিছুটা বিকৃত ভঙ্গিতে বললেন, আপনারে ছেলে দোষ করলে সেটা দোষ না, কিন্তু মেয়েটা কিছু না করেই সব দোষ তার ঘরে। এসব নিচু মানসিকতা বদলান। আর আপনারা সবাই শুনুন, এটা আমাদের পারিবারিক বিষয়। আপনাদের নাক না গলালেও চলবে। তাহলে পরিবার সমাজের বাইরে গিয়ে বসান। এই মেয়েটি কোন পরিচয় আপনাদের বাউরি থাকবে? এবার আয়াতের বাবা বললেন, তনয়া আয়াতের স্ত্রী হিসাবে এখানে থাকবে। আর তাতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে তনয়া আমাদের মেয়ের পরিচয় থাকবে। আজ থেকে আমার 2 মেয়ে, তনয়া আর অনু। আপনাদের আর কিছু বলার আছে? কিন্তু আয়াতের বাবা কিছুটা শান্ত গলায় বললেন, দেখুন, তনয়ার সাথে যেটা হয়েছে সেটা যদি আপনাদের কারো মেয়ের সাথে হতো তাহলে কি আপনারা এমনটা বলতেন? হ্যাঁ, তনয়া আর আয়াত ভুল করেছে, কিন্তু পাপ না। আমি আয়াতের বাবা। আর আমি যদি তনয়াকে মেনে নিতে পারি তাহলে আপনাদের সমস্যা কোথায়? তারপর আর কেউ কিছু বলল না। সবাই চুপচাপ চলে গেল। প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আয়াতের কোন খবর নাই। ফোনও দেয় নাই। আয়াতের বাবা মা, অনু সবাই তনয়ার খুব খেয়াল রাখছে। আয়াতের বাবা তনয়াকে কড়া করে বলে দিয়েছে লেখাপড়া যেন ঠিকভাবে করে। তনয়া ভাবে এরকম একটা পরিবার পেলে যে কেউই খুব ভাগ্যবতী হবে। কিন্তু আয়াত, মনের ভেতর হাজারো প্রশ্ন এসে ভিড় করছে। আয়নার দিকে তাকিয়ে নিজের পেটে হাত দেয় তনয়া। ছোট্ট একটা ভ্রূণ কিভাবে দিনে দিনে বড় হচ্ছে ওর মাঝে। পেটে হাত দিয়ে নিজের অজান্তেই তনয়ার মুখ থেকে বেরিয়ে গেল, মিস ইউ আয়াত। আজ বাইরে খুব ঝড়বৃষ্টি হচ্ছে। তনয়া জানালার সামনে দাঁড়িয়ে আছে। বাতাসে ঝাপটায় বৃষ্টির কণাগুলো ওর গাল ছুঁয়ে যাচ্ছে। তনয়া ভাবছে, এরকমই এক রাতে আয়াত আমার কাছে এসেছিল। অনেকটা কাছে, এতটা কাছে যে ওর শ্বাস প্রশ্বাসের ধ্বনি শুনতে পাচ্ছিলাম। মিশে গিয়েছিল আমার নিঃশ্বাসে। ওদের বিয়ের বয়স তখন 4 মাস বোধ হয়। সেদিন তনয়ার বাবা মা ওর নানুকে দেখতে শহরের বাইরে গিয়েছিল। কথা ছিল সন্ধ্যার মধ্যে আবার বাড়ি ফিরে আসবে। তাই তনয়া সালেহা, ওদের বাসায় কাজ করে, তাকেও বাসায় থাকতে বলল না। সালেহা সন্ধ্যার আগে চলে যায়। তনয়া ভাবছে ওর বাবা মা সন্ধ্যার পরই হয়তো চলে আসবে। রাত 8টার দিকে তনয়ার বাবা ফোন করে বলল ঝড়ের কারণে শহরে ঢোকার রাস্তা বন্ধ, কালকের আগে বাড়ি যেতে পারবে না। তনয়া যেন পাশের বাসার আন্টিকে ঘরে এনে রাখে।
কিন্তু তনয়া জানে তাদের বাসার সবাই বিকালে কোথায় যেন গেছে। কিন্তু ওর বাবার যাতে চিন্তা না করে তাই বলল ঠিক আছে, টেনশন করো না। এদিকে ঝড়ের মাত্রা বাড়ছে। তনয়া ঝড় প্রচণ্ড ভয় পায়। কিছু না বুঝে অনুকে ফোন দিল। হ্যালো অনু, তুই কোথায়? আর বলিস না, কাজিয়নের বাসায় আসছিলাম। কিন্তু যে ঝড়, তাতে কালকের আগে যেতে পারবো বলে মনে হয় না। কেন, কিছু বলবি? না, এমনিতেই। রাখি। এদিকে ভয়ে তনয়ার দম বন্ধ হয়ে আসতেছিল। তাই কিছু বুঝতে না পেরে আয়াতকে ফোন দিল। হ্যালো আয়াত, তুমি কোথায়? অফিস থেকে বাড়ি যাচ্ছি। কিন্তু তনয়া, তুমি ঠিক আছো তো? এভাবে কথা বলছো কেন? আয়াত, আমি ঘরে একা, বাইরে খুব ঝড় হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। কেন, আঙ্কেল আন্টি আসেনি এখনো? বন্যার কারণে রাস্তা বন্ধ। কালকের আগে রাস্তা ক্লিয়ার হবে না। আয়াত প্লিজ, তুমি একটু আসবে? তুমি ভয় পেও না, আমি আসছি। তনয়া ফোনটা রেখে চুপচাপ বসে রইল। ঝড়ের কারণে বিদ্যুৎও নেই। পুরো ঘর অন্ধকার, শুধু একটা চার্জার জ্বালিয়ে নিউজের রুমে বসে আছে। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করল। ভয়ে তনয়ার বুক ধুকপুক করছে। ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? আয়াত উত্তর দিল, তনয়া, আমি। আয়াতের কথা শুনে তনয়ার যেন দেহে প্রাণ এলো। তাড়াতাড়ি দরজাটা খুলে আয়াতকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগল। আয়াত তনয়ার মাথায় হাত দিয়ে বলল, এই বোকা মেয়ে, কাঁদছ কেন? দেখো, আমি এসে গেছি। এখন আর কোন ভয় নাই। চুপ করো। আর এখন ভেতরে চলো। হুমম, চলো। তনয়া ভেতরে গিয়ে দেখে আয়াত পুরো কাক ভেজা হয়ে গেছে। তা দেখে তনয়া বলল, এ কি অবস্থা তোমার? দাঁড়াও, আমি টাওয়াল নিয়ে আসছি। তনয়া আয়াতকে টাওয়ালটা দিয়ে বলল, নাও, তাড়াতাড়ি গা মুছে কাপড় পাল্টে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আয়াত তনয়ার দিকে তাকিয়ে কিছুটা ভেংচানো করে বলল, ম্যাডাম, আমি তো জানতাম না যে আজকে আপনাদের বাসায় আসবো, তাই এক্সট্রা কাপড় নিয়ে আসিনি। দাঁড়াও, ব্যবস্থা করছি। তনয়া ওর বাবার একটা ড্রেস আয়াকে দিয়ে বলল, আপাতত এটা দিয়ে ম্যানেজ করে নাও। আয়াত ড্রেসটা নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তনয়া বলল, কি হলো, দাঁড়িয়ে আছো যে? চেঞ্জ করে নাও। তুমি তাকিয়ে থাকলে কিভাবে করি? নাকি দেখার ইচ্ছা আছে? তনয়া লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে রান্নাঘরে দিকে চলো গেলেয়া। আয়াত ড্রেসটা পরে বলল, তনয়া, শ্বশুর আব্বাকে ডায়েটিং করতে বলবা? কেন? পাঞ্জাবিটার মধ্যে দুটো আয়াত ফিট হতে পারবে। তনয়া রাগী চোখে আয়াতের দিকে তাকালো। ওকে, সরি। কিন্তু ম্যাডাম, খুব খিদে পেয়েছে। এই তো খাবার রেডি, চলো খাবে। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে লাগল। এদিকে বাইরে ঝড়ের মাত্রা আরও বেড়েছে। খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে। তনয়া এরকম শব্দ ভীষণ ভয় পায়। আয়াতকে সেটা বুঝতে দিচ্ছে না, কিন্তু চোখে মুখে সে ভয় স্পষ্ট ফুটে উঠছে। তনয়া বলল, আয়াত, তুমি গেস্ট রুমে শুয়ে পড়ো। আমি আমার রুমে আছি, কিছু লাগলে বলো। ঠিক আছে। কি আর করা? নিউজের বিয়ে করা বউ কাছে থাকতেও বৃষ্টির দিনের রোমান্টিক মুহূর্তে কাছে পাব না। কপাল খারাপ থাকলে কি আর করা? তনয়া কপট রাগ দেখিয়ে বলল। বেশি কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। আয়াত রুমে গিয়ে শুয়ে পড়ল।
কিছুক্ষণ পর মনে পড়ল যে ওর ফোনটা খাবার টেবিলে রেখে এসেছে। তাই উঠে খাবার রুমে যাওয়ার সময় তনয়ার রুমে চোখ যায়। দেখে এখনো চার্জার জ্বলছে। তনয়ার রুমে উকি দিয়ে দেখল তনয়া বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। চোখ দুটো বন্ধ করে কানে হাত দিয়ে রেখেছে। বজ্রপাতের শব্দে কেঁপে কেঁপে উঠছে। তনয়ার এমন অবস্থা দেখে আয়াত নিজের হাসি চেপে রাখতে পারল না। তনয়া চোখ খুলে বলল, তুমি এখানে কেন? আর হাসছ কেন? একটা কিউট বিউটিফুলকে দেখছি। যে কথায় কথায় মানুষকে বলে ঠ্যাং ভেঙে দিব, নাক ফাটিয়ে দিব, পিটাবো বলে। কিন্তু দেখো সে কেমন সামান্য ঝড়কে ভয় পায়। মজা নিচ্ছ? আয়াত তনয়ার পাশে বসে বলল। তো কি করব? এর মধ্যে খুব জোরে একটা বাজ পড়ল। তনয়া ভয়ে চিৎকার দিয়ে আয়াতকে জড়িয়ে ধরল। আয়াতও যেন আজ তনয়াকে নিজের থেকে দূর করতে পারছে না। খুব শক্ত করে জড়িয়ে ধরল তনয়াকে। চুম্বকের দুই মেরু যে ভাবে একে অপরকে আকর্ষণ করে ঠিক তেমনি আজ ওরা একে অপরকে আকর্ষণ করছে। আয়াত তনয়ার কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। তনয়াত কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। এর মধ্যে আয়াতের গরম নিশান তনয়ার ঠোঁট দুটোকে দখল করে নেয়। দুজনেই বুঝতে পারছে যা হচ্ছে তা ঠিক না, কিন্তু তবুও কেউ কাউকে আটকাতে পারছে না। ভালোবাসার এক মোহিত আবেশে হারিয়ে যায় দুজন। সকালবেলা তনয়া নিজেকে আয়াতের বুকে আবিষ্কার করল। আয়াতের দিকে কতক্ষণ বেঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকল। কিন্তু কাল রাতের কথা মনে পড়তেই তনয়া শিউরে ওঠল। তনয়া খুব কান্না করছিল। আয়াতের নিজেরও খুব খারাপ লাগতেছিল। আয়াতি তনয়াকে বলেছিল পারিবারিকভাবে বিয়ের আগে এমন কিছু হবে না। ভরসা রাখতে বলেছিল ওর উপর। আর আজ ওই কিনা তনয়ার ভরসাটা ভেঙে দিল। আয়াত তোনাকে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও তনা। আমি জানি না কাল রাতে কেন আমি নিজেকে সামলাতে পারিনি। প্লিজ মাফ করে দাও। তনয়া কাঁদছে আর ভাবেছে এতে তো আয়াতের একার দোষ নয়। আমিও তো ওকে বাধা দিতে পারতাম। কেন করলাম আমি এটা? আয়াত আবার বলল, প্লিজ তনয়া কান্না করো না। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তনয়া আয়াতের হাত দুটো ধরে বলল, ভুল তোমার একার না আয়াত। আমারও তোমাকে বাধা দেয়া উচিত ছিল। তোমার নিজেকে অপরাধী ভাবার কোন কারণ নেই। কিন্তু আজ আমরা একে অপরকে কথা দেই পারিবারিকভাবে বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এমন ভুল দ্বিতীয়বার আর করব না। মম। তারপর এই ভুল ওরা আর করেনি। কিন্তু একটা কথা আছে না, ভুল সবসময় ভুলই হয়। সেটা একবার হোক আর বহুবার, তার মাসুল তো গুনতেই হয়। কিছুদিন পর থেকে তনয়া নিজের মাঝে পরিবর্তন দেখতে পায়। তারপরের ঘটনা তো সবাই জানেন। কে রাতের ভুলের ফল বয়ে বেরতে হবে সারা জীবন। তনয়া ভাবছে সেই রাতে যদি ঝড়টা না হতো তাহলে হয়তো আমার জীবনেও আজ এমন ঝড় আসতো না। এমন ঝড় যা বয়ে বেড়াতে হবে সারা জীবন। বুক ভরা দীর্ঘট নিঃশ্বাস ছাড়া আর কিছুই দিবে না এই ঝড়। এরকম ভাবেই দেখতে দেখতে কেটে যায় 6 মাস। তনয়া এখন 8 মাসের গর্ভবতী। এই 8 মাসে আয়াত দুবার ফোন করেছিল ওর মায়ের কাছে। কিন্তু আয়াতের মা আয়াতের সাথে তেমন ভালো করে কথা বলেনি। সকাল 10টা। তনয়া ঘরে একা। অনু কলেজে। আয়াতের মা কিছু কেনাকাটা করতে গিয়েছেন আর আয়াতের বাবা ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছেন। তখন তনয়ার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো।
আসসালামু আলাইকুম। কে? তনয়া আমি। কণ্ঠটা শুনে তনয়া যেন স্তব্ধ হয়ে গেল। মুখ থেকে যেন কথা বের হচ্ছে না। তবুও খুব কষ্ট করে বলল, ফোন করতে এতটা সময় নিলে আয়াত? আয়াত খুব ধীরে ধীরে বলল, তনয়া আমার সাথে একটু দেখা করবে প্লিজ। তুমি বাড়ি এসো, কেউ তোমাকে কিছু বলবে না। সেটা পারছি না তনয়া, তুমি প্লিজ এই ঠিকানায় চলে এসো। ঠিক আছে। 8 মাসের প্রেগনেন্ট একটা মেয়ের হাঁটতে চলতে ঠিক কতটা কষ্ট তা শুধু সেই জানে। তবুও তনয়া কাউকে কিছু না বলে আয়াতের দেয়া ঠিকানায় চলে গেল। তনয়া বলে কেউ পিছন থেকে ডাক দিল। তনয়া পিছনে তাকিয়ে দেখে আয়াত দাঁড়িয়ে আছে। কিন্তু একি? আয়াতের দিকে তাকাতেই তনয়ার হৃদয়টা যেন কেঁপে উঠল। চোখ দুটো দিয়ে নিউজের অজান্তেই টপ টপ করে জল পড়তে লাগল। সেই হার্টথ্রব আয়াত, যাকে প্রথম দেখলে যে কোন মেয়ে প্রেমে পড়ে যেত। দেখতে সুদর্শন সে আয়াত আর আগের মতো সুন্দর নেই। আয়াতের ফর্সা মুখটা আগের থেকে অনেকটা কালো হয়ে গেছে। চোখ দুটো কোটরে ঢুকে গেছে। চোখের নিচে অনেক কালি জমে গেছে। আগের থেকে অনেক শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড দুর্বল। তনয়া আয়াতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত তনয়ার কাছে আসল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ক্যান আই হাগ ইউ? তনয়া কিছু বলতে পারছে না। চুপ করে শুধু কান্না করছে। আয়াত তোনাকে জড়িয়ে ধরে বলল, আই অলওয়েজ লাভ ইউ এভার এন্ড ফরএভার। ধীরে ধীরে আয়াত তার শরীরের সব ভার যেন তনয়ার ওপর ছেড়ে দিচ্ছে। কিন্তু তনয়া ওকে সামলাতে পারে না। আয়াতকে কোন মতে নিচে বসায়। আয়াতের দিকে তাকিয়ে দেখে আয়াতের মুখ নীল বর্ণ ধারণ করেছে। মুখ থেকে ফেনা বের হচ্ছে, মনে হচ্ছে কোন বিষক্রিয়ার শিকার হয়েছে আয়াত। তনয়া আয়াত বলে একটা চিৎকার দিল। আশেপাশের লোকজনের সাহায্যে আয়াতকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে আয়াতের ডাক্তার বন্ধু ছিল, যার ফলে চিকিৎসা করতে বেশি সময় নেয়নি। তনয়া বাড়িতে ফোন করে সব বলল। তারাও শীঘ্রই হাসপাতালে চলে আসলো। কিছুক্ষণ পর ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বের হলে তনয়া তাদের জিজ্ঞেস করল, কি অবস্থা আয়াতের? রাফি আয়াতের ডাক্তার বন্ধু। সে তনয়াকে অভয় দিয়ে বললেন, ভাবি মনে হচ্ছে আল্লাহ নিজে নিচে নেমে আয়াতকে বাঁচিয়েছে। কি হয়েছিল ওর? ভাবি আমি পুলিশকে ফোন দিয়েছি। তনয়া কিছুটা অবাক হয়ে বলল, পুলিশ কেন? ভাবি কেউ ওকে বিষ দিয়েছিল। আর সব থেকে হতভম্বের বিষয় কি জানেন? আয়াতের শরীরের ভিটামিন ডি এর অভাবে ওর স্কিনে আজব ধরনের রোগ ছড়িয়েছিল। এটা সাধারণত তখন হয় যখন একটা মানুষ দীর্ঘদিন যাবৎ সূর্যের রশ্মি ও বায়রের হাওয়া বাতাস থেকে দূরে থাকে। আয়াতকে দেখে মনে হয় অনেক দিন পর্যন্ত ওকে কেউ কোন বদ্ধ রুমে আটকে রেখেছিল। ওর শরীরের ভিটামিন ডি এর অভাব, শরীরের আয়রন এবং সাথে সাথে ভিটামিন সি এরও অনেক ঘাটতি হয়েছে। হাত পায়ে দড়ি দিয়ে অনেক দিন বেঁধে রাখলে যেমন দাগ হয়ে যায়, তেমন দাগ করে ঘা হয়ে গিয়েছে। মনে হয় অনেকদিন যাবৎ বাধা অবস্থায় ছিল। তনয়া রাফির কথা শুনে হতভম্ব হয়ে গেল। এক রাশ বিস্ময় নিয়ে বলল, কি বলছেন এসব? আমি যা দেখেছি তাই বলেছি। বাট চিন্তা করবেন না, কয়েকদিন রেস্ট নিলে, খোলা পরিবেশে থাকলে আর ঠিকমতো খেলে সব ঠিক হয়ে যাবে। আর বাকিটা আপনাকে না দেখালে বুঝতে পারবেন না।
কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে। ডাক্তারের কথা শুনে বাউরির সবাইও হতভম্ব হয়ে গেল। সবার মনে হাজারো প্রশ্ন, কিন্তু যে উত্তর দিবে সে এখনো অজ্ঞান। ডাক্তার এসে বলল, আয়াতের জ্ঞান ফিরেছে, আর শুধু তনয়ার সাথে দেখা করতে চায়। তনয়া আয়াতের কাছে গেল। রাফি বলল, ভাবি বললাম না, আপনাকে না দেখলে বুঝাতে পারবেন না। এই বলে আয়াতের গায়ের চাদরটা ফেলে হসপিটালের পরানোর এপ্রনটা খুলে তনয়াকে দেখালো। আয়াতের শরীরের দিকে তাকিয়ে তনয়া ডুকরে কেঁদে উঠল। আয়াতের শরীরে অসংখ্য মারের দাগ। কিছু দাগ কালো হয়ে গেছে, কিছু নীল বর্ণ ধারণ করেছে। তনয়া কাপা কাপা হাতে আয়াতের শরীরে স্পর্শ করতে গেলে আয়াত তনয়ার হাতটা ধরে বলল, আমি ঠিক আছি তনয়া। কিন্তু তনয়া আয়াতকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়াত তনয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই পাগলি, আমি ঠিক আছি, প্লিজ কান্না করো না, আমি বেঁচে আছি আর তোমার কাছেই আছি, জানো তনয়া। আয়াত কিছু বলতে যাবে, এর মধ্যেই পুলিশ আয়াতের জবানবন্দি নেয়ার জন্য আয়াতের কাছে এলো। আয়াত শুধু তনয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ কাউকে দেখে আয়াতের চোখে যেন ভয় নেমে এলো। আয়াতের চোখের ভাষা হয়তো তনয়া বুঝতে পেরেছে, তাই আয়াতের পাশে গিয়ে বসে আয়াতের হাতে হাত রাখল। তারপর চোখ দিয়ে ভরসা দিয়ে পরম ভালোবাসায় নিজের হাতের মুঠোয় আয়াতের হাত বন্দি করে রাখল। পুলিশ আয়াতকে জিজ্ঞেস করল, বলুন মি আয়াত, এতদিন কোথায় ছিলেন আপনি? আর আপনাকে বিষ দিয়েছিল কারা? আয়াত লম্বা একটা দম নিয়ে বলতে লাগল, প্রায় 7 মাস আগে আমি তনয়ার সাথে দেখা করতে তনয়াদের বাসায় যাচ্ছিলাম। পথে একটা মেয়ে আমার কাছে লিফট চায়। মেয়েটা বোরকা পরা ছিল, মুখ বাঁধা ছিল। আমি মেয়েটিকে লিফট দিলাম, কিন্তু কিছুদূর যেতেই মেয়েটি আমার মুখে কিছু একটা স্প্রে করে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা বদ্ধ রুমে চেয়ারের সাথে বাধা পেলাম। তারপর কিছু লোক আসলো আমার কাছে। তাদের কাছে জানতে চাইলাম আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে, কিন্তু তারা কোন জবাব দেয়নি। তাদের মধ্যে একজন লোক বলল, এখন থেকে আমরা যা বলবো তাই করবি, না করলে তোর মা বাবা, বোন আর তোর প্রেমিকা সবাইকে মেরে ফেলব। ওদের কাছে আমার ফ্যামিলির পুরো ডিটেইলস ছিল। তাই বাধ্য হয় ওদের কথা মতো তনয়াকে ফোন করে বলি যে আমি অন্য কাউকে ভালোবাসি আর তাকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছি। আরও অনেক কিছু। এরপর কয়েকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওরা আমাকে প্রায় মারত, আর ওদের কথা মতো বাড়িতে 2বার কথা বলেছিলাম। 7 মাস ধরে ওরা আমাকে একটা রুমে আটকে রেখেছিল। এই 7 মাস ঠিক কিভাবে কেটেছে তা শুধু আমি আর আল্লাহ জানি। তারপর গতকাল অনেক কষ্টে পালাতে সক্ষম হই, কিন্তু ওরা আমার পিছু নেয়। তাদের থেকে কোন মতে বেঁচে বাউরি আসি, কিন্তু আমাদের বাউরির চারপাশে ওই লোকগুলোকে দেখলাম। তাই তনয়াকে ফোন করে দেখা করতে বললাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। ওরা আমাকে আবার ধরে ফেলল, কিন্তু এবার ওরা আমাকে একবারে মেরে ফেলতে চেয়েছিল। তাই আমার শরীরে বিষাক্ত ইনজেকশন দিয়েছিল। কিছুটা সময় আমি ওদের সামনে মরার মতো পড়ে থাকি। তারপর ওরা আমায় মৃত ভেবে চলে যায়। তারপর তনয়ার সাথে দেখা হয়, আর আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলাম। আয়াতের কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। একটা মানুষকে 7 মাস আটকে কেউ কিভাবে রাখতে পারে? আয়াতের বাবা মা, অনু, তনয়া
ওর বাবা মা সবার চোখে জল। আজকের চোখের জলে তাদের মন থেকে মুছে গেল আয়াতের উপর জমে থাকা সকল রাগ, ঘৃণা আর অভিমান। তনয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের বলেছিলাম আমাদের আয়াত এমন করতে পারে না। ওর নিশ্চয় কোন বিপদ হয়েছে, কিন্তু তোমরা কেউ আমার কথা তখন বিশ্বাস করনি। আয়াতের বাবা তনয়ার তাকিয়ে বলল, হ্যাঁ মা, তুই ঠিক বলেছিলি। তিনি আয়াতের দিকে তাকিয়ে বললেন, মাফ করে দে আয়াত। সেদিন তনয়ার কথা মেনে আমাদের তোকে খোঁজা উচিত ছিল, তাহলে তোকে এতটা কষ্ট পেতে হতো না। আয়াত বলল, না বাবা, এতে তোমাদের কোন দোষ নেই। আমি তোমাদের যেভাবে বলেছি তাতে তোমরা কেন সবাই আমার কথা বিশ্বাস করত? পুলিশ আয়াতকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি ওই লোকগুলোকে চেনেন? একজনকে চিনি। কে? বছর খানিকের বেশি সময় আগে তনয়াকে ওর কলেজের কিছু ছেলে বিরক্ত করত বলে সেসব ছেলেদের আমি পুলিশে দিয়েছিলাম তাদের লিডার। তনয়া বলল, কে সাদাফ? আয়াত বলল, হুম্মম। কিন্তু ও নিজেও এসব করত না, ওদের কেউ ফোনে এসব করতে বলত। পুলিশ বলল, আপনি কি জানেন সে কে? আয়াত কিছুক্ষণ চুপ থেকে বলল, না। পুলিশ আয়াতের কাছ থেকে আরও কিছু বিষয় জিজ্ঞেস করে করে চলে গেল। রাফি সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই শুনুন, আয়াতের এখন বিশ্রাম করা দরকার। আপনারা যে কোন একজন এখানে থাকুন, বাকি সবাই বাইরে যান। বেটার হয় বাউরি চলে যান। অনু তখন বলল, তনয়া থাকুক। অনু তনয়ার দিকে তাকিয়ে দুষ্টমি একটা হাসি দিয়ে অনু চলে গেল। সবাই চলে যাবার পর তনয়া আয়াতের পাশে থেকে উঠে যেতে চাইলে আয়াত তনয়ার হাত ধরে ফেলে। এতদিন পর দুজনার দেখা হল। মনের ভিতর জমে আছে হাজারো কথা, কিন্তু কারো মুখে কোন কথা নাই। কথাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। লজ্জা, ভয় আর ভালোবাসার শিহরণ মিলে আজ একাকার। আয়াত তনয়ার হাত ধরে বলল, তনয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ক্যান আই টাচ ইয়োর রুম? তনয়া মৃদু হাসি দিয়ে আয়াতের হাতটা ধরে নিজের পেটের উপর রাখল। আয়াত চোখ বন্ধ করে তনয়ার ভিতর বেড়ে উঠতে থাকা ওর অংশটাকে অনুভব করছে। জানো তনয়া, আমি ভেবেছিলাম লোকের কথায় তুমি হয়তো ওকে পৃথিবীতে আসতে দিবে না। তখন আমি নিজেও চাইতাম যে তুমি আমাকে ভুলে নিজের জীবনে সামনের দিক এগিয়ে যাও। কার্লো, আমি যে বেঁচে ফিরব তার আশা ছিল না আমার। আর তাছাড়া যখন একটা মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয় তখন আমাদের সমাজ তার কি অবস্থা করে তা ভেবেই কষ্ট হচ্ছিল। আর আমাদের বিয়ের কথা তো কেউ জানতই না। আই অ্যাম সরি। তনয়া আয়াতের হাতটা ধরে বলল, প্লিজ আয়াত, এভাবে বলো না। তুমি কি করে ভাবলে আমি আমার আয়াতের ভালোবাসাটাকে মেরে ফেলব? আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল তুমি কখনো আমাকে ধোঁকা দিতে পারো না। আর সারা পৃথিবীর লোক ওকে অবৈধ ভাবলেও আমি জানি তুমি জানো ও আমাদের ভালোবাসার পবিত্র চিহ্ন। সরি বলে তুমি আমাকে আর দোষী করো না। এই 7 মাস তুমি যে কষ্ট পেয়েছ তার তুলনায় আমার কষ্ট নগণ্য। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, ও আমাদের ভালোবাসার পবিত্র রহস্যই কার ন হসন্ত হ। কষ্ট আমরা দুজনেই সমান পেয়েছি। আমরা শরীর দুটো হলেও আত্মা তো একটাই, তাই না বিউটিফুল? তনয়া চোখ বন্ধ করে বলল, কতদিন পর তোমার মুখ থেকে এই ডাকটা শুনলাম। জানো তনয়া, খুব ইচ্ছা ছিল আমাদের বেবি তোমার রহস্যই কার তরে ঠিক কিভাবে বেড়ে ওঠে তা তোমার পাশে থেকে অনুভব করব।
অনুভব করব ওর একটু একটু করে বেড়ে ওঠার হৃদস্পন্দন। কিন্তু নিয়তির সাথে কে বা পেরে ওঠে বলো? যে সময়টা আমার তোমার কাছে থাকা সবচেয়ে বেশি দরকার ছিল সেই সময়টাই। যা হয়েছে তা ভুলে যাও। আয়াত আবার তনয়ার পেটে হাত রেখে বলল, কতদিন পর আসবে প্রিন্সেস? 1 মাস নেই। ওয়েটিং ফর ইউ বেবি। আয়াত, হু, একটা কথা বলবো? সঠিক উত্তর দিবা। তোমার সাথে কখনো মিথ্যা বলেছি? আয়াত, তোমাকে কে এতদিন আটকে রেখেছিল? এমন কে যে তোমাকে এতটা ঘৃণা করে? যে তোমাকে 7 মাস এভাবে আটকে রেখেছে? আয়াত কিছুটা তুতলিয়ে বলল, আমি তো বললাম জানি না। আয়াত, তোমার মুখ আমার থেকে কথা লুকালেও তোমার চোখ দুটো তা পারবে না। আয়াত নিশ্চুপ। তনয়া আয়াতের হাতটা নিজের পেটের উপর চেপে ধরে বলল, এখন বলো তুমি তাকে চেনো না? আয়াত ঝট করে হাতটা সরিয়ে নিয়ে বলল, সে আমার নয়, তোমার শত্রু। তার উদ্দেশ্য আমাকে নয়, তোমাকে কষ্ট দেয়া ছিল। আর সে তাতে সফল হয়েছে। তনয়া উৎসুক চোখে তাকিয়ে বলল, কে? কলেজের ছেলেগুলো। না, বাইরের কেউ নয়। আমাদের ঘরেরও কেউ নয়। তোমার খুব কাছে সে। কে সে? আয়াত কিছুক্ষণ চুপ থেকে বলল, সে আর কেউ নয়, তোমার নিজের মা। তনয়া মা কথাটি শুনে ঠিক বিশ্বাস করতে পারল না। তাই আবার জিজ্ঞেস করল, কার নাম বললা আয়াত? জানি আমার কথাটা তুমি ঠিক বিশ্বাস করতে পারছো না। কিন্তু এটা সত্যি যে আমাকে কিডন্যাপ তোমার মাই করিয়েছেন। আয়াত, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তনয়া, আমি জানতাম আমার কথা তোমার বিশ্বাস হবে না। হবার কথাও না। কারণ পৃথিবীতে তুমি তোমার মাকে সব থেকে বেশি ভরসা করো। কিন্তু আমি যেটা বলছি সেটা সত্যি। আমাদের অনাগত সন্তানকে ছুঁয়ে বলছি, তনয়ার পেটে হাত রেখে, আমি সত্যি বলছি। দেখো আয়াত, আমি জানি তুমি সত্যি বলছ। কিন্তু আমার মনে হয় তুমি হয়তো ভুল দেখেছ বা জেনেছ। মা তোমার সাথে এমনটা কেন করবে? সেই প্রশ্ন তো আমার মনেও। কিন্তু তুমি কি করে বুঝলে যে তোমাকে মা কিডন্যাপ করেছে? তনয়া, এর আগেও, মানে 3-4 মাস আগে আমি একবার পালাতে সক্ষম হয়েছিলাম। পালিয়ে সোজা মেইন রোডে আসলাম। ভাবলাম কোন গাড়িতে লিফট নিয়ে শহরে চলে আসব। আমাকে দেখে একটা গাড়ি থামল। গাড়ি থেকে তোমার মা বের হলেন। আমি ভাবলাম হয়তো আল্লাহ আমার উপর রহমত করেছেন। তিনি আমার সাথে খুব ভালো করে কথা বলছিলেন। গাড়িতে উঠে কিছু দূর যাবার পর আমার মাথায় কেউ ভারী জিনিস দিয়ে আঘাত করল। আমি আবার বেহুশ হয়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে আবার বন্ধ ঘরে বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম। কিন্তু সামনে তাকিয়ে দেখলাম আন্টি আমার সামনে একটা চেয়ারে বসা। আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আন্টির এমন রূপ দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর বলেছিলাম, আয়াত, আন্টি আপনি এমন করছেন কেন? আর আমাকে কে এখানে বেঁধে রেখেছে? আন্টি খানিক সময় হেসে বললেন, আন্টি, আয়াত তুমি তো খুব বোকা। এখনো বুঝতে পারোনি? আয়াত, কিন্তু আন্টি আপনি আমার সাথে এমন কেন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আন্টি, তুমি আমার কোন ক্ষতি করনি। কিন্তু তোমার তনয়া করেছে। আয়াত, মানে? ও তো আপনার মেয়ে। আন্টি, মানেটা না হয় প্রে একদিন জানলে। আয়াত, প্লিজ আমাকে ছেড়ে দিন আন্টি। এখন আমার তনয়ার পাশে থাকা জরুরি। আন্টি, সেজন্যই তো তোমাকে কিডন্যাপ করলাম।
দেখো আয়াত, তোমার সাথে আমার কোন শত্রুতা নাই, কিন্তু তনয়াকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। তনয়াকে কষ্ট দেবার জন্যই তোমাকে আটকে রেখেছি। কাজ শেষ হলে তোমাকে ছেড়ে দিব, তার আগে চালাকি করলে বেঁচে ফিরতে পারবে না। আয়াতের কথা শুনে তনয়া যেন নিজেকে সামলাতে পারল। মাথাটা ঘুরছে। আয়াত তনয়ার হাত ধরে, নিজেকে প্লিজ সামলাও তনয়া, এই জন্যই তোমাকে আমি বলতে চাইনি। তনয়া কান্না করতে করতে বলল, কিন্তু আয়াত, মা কেন আমাকে ঘৃণা করে? আর তুমি কেন পুলিশকে এ ব্যাপারে বললে না? আমি চাইনি আমাদের পরিবারের মধ্যে পুলিশ আসুক, কিন্তু মা এমনটা কেন করল? তনয়া খুব কান্না করতেছিল। তনয়া শত চেষ্টা করেও নিজেকে যেন সামলাতে পারছে না। আয়াত তনয়াকে ঠিক কি দিয়ে সান্ত্বনা দিবে তা ভেবে পাচ্ছে না। তনয়া খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলল, আমি এখনই মাকে সবটা জিজ্ঞেস করব, কেন সে এমন করল। প্লিজ তনয়া, এমনটা করো না। আর হাসপাতালে বসে নিজেদের ঘরের কথা বলা ঠিক না। হ্যাঁ, জিজ্ঞেস করবে, অবশ্যই তার কাছে জানতে চাইবে আমাদের দোষ কি যে সে এমন করল। কিন্তু প্রতিটা কাজ করার নির্দিষ্ট সময় আছে। কিন্তু আয়াত, যতক্ষণ না জানতে পারছি আমি শান্তি পাব না। তোমাকে শান্তি দেওয়ার উপায় আমার কাছে আছে। কি উপায়? আয়াত মৃদু হেসে বলল, আমার কাছে আসো। আসলাম তো। তনয়া কাছে আসতেই আয়াত তোনাকে নিজের বুকের মাঝে চেপে ধরল, খুব শক্ত করে। তারপর আয়াত বলল, এখন শান্তি খুঁজে পেয়েছ? পৃথিবীর সব থেকে বেশি সুখ তো এখানেই লুকিয়ে থাকে। জানো, একটার মেয়ের জন্য পৃথিবীতে সব থেকে শান্তির এবং সুরক্ষিত জায়গা হচ্ছে তার স্বামীর বুক। দুজনার মৃদু হাসি, পরম শান্তিময় গভীর প্রণয়ে ছেয়ে গেল দুজনার পুরো সত্তায়। এটা কি ভালোবাসা? না, ভালোবাসা না, গভীর প্রণয়ে গড়ার হৃদস্পর্শী ভালোবাসা। 5 দিন হয়ে গেল। আয়াত এখন একটু সুস্থ, কিন্তু শরীর খুব ক্লান্ত। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগবে। এই কদিনে তনয়া ওর মায়ের সাথে একটা কথাও বলেনি, তাকে আয়াতের কাছে যেতে দেয়নি। তনয়া সবসময় আয়াতের পাশে থেকেছে। আজ আয়াতকে বাউরি নিয়ে যাচ্ছে। তনয়া আয়াতকে বলেছে বাউরি যাবার সাথে সাথে সবকিছু ফয়সালা করবে। আয়াতকে নিয়ে সবাই আয়াতদের বাউরি গেল। তনয়ার বাবা মাও ওদের সাথে গিয়েছে। বাউরি গিয়ে বসার সাথে সাথে আয়াতদের বাসায় পুলিশ আসলো। তা দেখে আয়াতের বাবা বলল, আয়াতের বাবা, কি খবর অফিসার? অফিসার, আয়াত যে ছেলেটার কথা বলেছিল তাকে খুঁজে পেয়েছি। আর সে সেই লোকের নাম বলেছে যে আয়াতকে এতদিন আটকে রেখেছিল। আয়াতের মা প্রচণ্ড রাগী গলায় বলল। আয়াতের মা, কে সেই পাপী শয়তান? অফিসার, মিসেস তনয়ার মা। পুলিশের মুখ থেকে এমন কারো নাম শোনার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না। সবাই যেন খুব বেশি অবাক হল। আয়াতের বাবা, কি বলছেন এসব? বেয়ান এসব কাজ কেন করবে? আপনাদের কোথাও ভুল হচ্ছে। অফিসার, জি না, আমরা সবকিছু জেনে শুনে তদন্ত করে তবেই এসেছি। আর আমরা সাদাফকে অ্যারেস্ট করেছি। সেই আমাদের সব কথা বলেছে। আয়াতের বাবা, কিন্তু। তখন তনয়া বলল, তনয়া, বাবা, ওনারা সত্যি কথা বলেছেন। এসব কিছু আমার মাই করেছে। আয়াতের বাবা, তার মানে তুমি সব জানতে তনয়া? তনয়া, হ্যাঁ বাবা, জানতাম। আয়াত হাসপাতালে থাকাকালীন আমাকে সব বলেছে। কিন্তু আয়াতের অনুরোধে আমি চুপ ছিলাম। কিন্তু আর না।
এবার তনয়ার মা মুখ খুললেন। তনয়ার মা, কি বলছিস তনয়া? আমি কেন এমটা করব? তনয়া, সে প্রশ্ন তো আমার মনেও মা। কেন? তনয়ার মা, আয়াত মিথ্যা বলছে। তনয়া, আর লুকিয়ে লাভ নেই মা, আমি সব জেনে গিয়েছি। তোমাকে মা বলতেও নিজের লজ্জা হয়। মা সে তো সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু তুমি মা হয় নিজের সন্তানের জীবন নষ্ট করতে চাইছ কেন? বলো ম। তনয়ার বাবা এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন আর চুপ থাকতে পারলে না। তিনি বললেন, তনয়ার বাবা, ও তোর নিজের মা না। কথাটা শুনে সবাই অনেক অবাক হল। তনয়া, কি? অনেক অবাক হয়। তনয়ার বাবা, হ্যাঁ, তোর জন্মের পর তোর মা মারা যায়, আর তারপর আমি ওকে বিয়ে করি। আমি তোকে তোর মায়ের কথা জানাইনি, কারণ আমি চাইনি তুই ওকে সৎ মা ভাবিস। আর ও যে এমন করবে তা আমিও ভাবতে পারছি না। আমাকে ক্ষমা করে দে মা। তনয়া, না বাবা, তুমি কোন ভুল করনি। কিন্তু মা, তোমাকে তো আমি ছোটবেলা থেকে মা জেনেছি, মেনেছি, তোমার ভালোবাসা পেয়েছি। কিন্তু কি এমন হলো যে তুমি আমার সাথে এমনটা করলে? তনয়ার মা, কারণ আমি তোকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। তনয়া, কেন মা? তনয়ার মা, খবরদার আমাকে একদম মা ডাকবি না। তোর কারণে আমি আজ মা হওয়ার সুখ থেকে বঞ্চিত। তনয়া, কি বলছো এসব মা? আমি কি করেছি? তনয়ার মা, বিয়ের পর তোকে আমি নিজের মেয়ের মতোই দেখতাম, ভালোবাসতাম। কিন্তু তোর যখন 3 বছর বয়স, তখন আমি 5 মাসের প্রেগনেন্ট। তখন তুই খেলতে গিয়ে ম্যান হোলের পাশে চলে যাস। তখন দৌড়ে তোকে বাঁচাতে গিয়ে আমি পড়ে যাই। আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে আমি মা হবার ক্ষমতাও হারাই। তখন থেকেই ভেবে নিয়েছি তুই আমাকে ঠিক যে পরিমাণ কষ্ট দিয়েছিস, তার 3 গুণ তোকে আমি ফিরিয়ে দিব। তোকে আমি একবারে মারতে পারতাম, কিন্তু তোকে আমি রোজ রোজ কষ্ট পেয়ে তিলে তিলে মারতে চেয়েছিলাম। আর তার সুযোগটা তুই আয়াত সামান্য একটা ভুল করে দিয়ে দিলি। ভেবেছিলাম আয়াত হয়তো তোকে কাছে পাবার পর ছেড়ে দিবে, কিন্তু ও তো তোকে পাগলের মতো ভালোবাসে। তাই আমি আয়াতকে অপহরণ করাই। এলাকায় তোর প্রেগনেন্সির খবর আমিই দিয়েছিলাম, যাতে সবাই তোকে নষ্টা বলে। আমি তোর বাচ্চাটাকে কখনো মারতে চাইনি। সবসময় চেয়েছি বাচ্চাটা পৃথিবীতে আসুক আর সবাই তাকে অবৈধ বলুক। অবৈধ। যখন লোকজন তোকে নষ্টা আর তোর বাচ্চাকে অবৈধ বলে, তখন আমার খুব শান্তি লাগে। বিশ্বাস কর, মনে হয় 22 বছর অপেক্ষার ফল পাচ্ছি। প্রথমে আয়াতকে মারতে চাইনি, ভাবলাম ওকে মেরে ফেললে সারা জীবন তোকে অবৈধ নামক বোঝা বয়ে বেড়াতে হবে। আর আমি এটাই চেয়েছিলাম। তনয়া ওর মায়ের কথা শুনে যেন স্তব্ধ হয়ে রইল। বলার মতো শব্দ পাচ্ছে না। কি বা বলার থাকে তখন, যখন সব থেকে কাছের মানুষ, নিজের মা ধোঁকা দেয়। তখন কথা বলার অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। অফিসার তনয়ার মাকে অ্যারেস্ট করতে চাইলে আয়াত বাধা দেয়। আয়াত, অফিসার, ওনার প্রতি আমার কোন অভিযোগ নেই। সবাই অবাক দৃষ্টিতে আয়াতের দিকে তাকালো। আয়াত সবাইকে বলল, হ্যাঁ আমি জানি উনি অন্যায় করেছে, কিন্তু তবুও উনি তনয়ার মা, তাই ওনার উপর আমার কোন রাগ নাই। তনয়ার বাবা, কিন্তু আমার আছে। তুমি হয়তো ওকে মাফ করতে পারো, কিন্তু আমি না। কারণ আমি আমার মেয়েকে এতগুলো দিন অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে দেখেছি। তা তোমরা ভুললেও আমি ভুলব না। তনয়া, কিন্তু বাবা? তনয়ার বাবা,
কোন কিন্তু নাই। আজ আমি তোর কোন কথা শুনব না। ওকে আমি তোর জীবনে ভালোবাসার পরশ দিতে এনেছিলাম, কিন্তু ও তো তোর জীবনটাকে বিষের থেকে বিষময় করে দিয়েছে। অফিসার, ওকে নিয়ে যেতে পারেন। পুলিশ তনয়ার মাকে নিয়ে চলে গেলেন। সারা দিন সবাই প্রচণ্ড অস্থির মধ্যে ছিল। সবাই ভাবছে এটা হয়তো কোন দুঃস্বপ্ন, যেটা ঘুম ভাঙার সাথে সাথে কেটে যাবে। কিন্তু আফসোস তা হবার নয়। রাতে তনয়া জানালো দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিল। আয়াত রুমে ঢুকে তোনাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, হেই বিউটিফুল, সব ভুলে যাও, চলো নতুন করে শুরু করি আবার। সব পিছনে ফেলে নতুন করে শুরু করতে পারবো কি? পারবে না কেন? আমি আছি না তোমার কাছে, তোমার পাশে, তোমার হৃদয়ে, তোমার অনুভূতিতে, তোমার সারাটা জুড়ে। যেমনটা তুমি আছো আমার সারাটা জুড়ে। তাহলে কেন পারবো না? ঠিক বলছ, তুমি থাকলে সব পারবো। তনয়া, মম, আই লাভ ইউ লাইক এ ম্যাড। আই নো। এখন ভালোবাসা অনেক হয়েছে, যাও ঘুমাও। রাত কম হয়নি। আমি অনুর কাছে যাচ্ছি। অনুর কাছে কেন? ঘুমাতে। কেন? আমার খাটে কি জায়গা নাই? বেহায়া, বেশরম। যা এমন কি বললাম? কি বলেছিলে মনে নাই? যতদিন না পারিবারিকভাবে বিয়ে হবে ততদিন একদম ভুল করবে না। তো আমি কি ভুল করতে বলেছি নাকি? দুষ্টমি করে। একদম অসভ্যর মতো তাকাবে না। যাও ঘুমাও। উত্তরটা তো দিয়ে যাও। আই ডোন্ট লাভ ইউ, বাট আই লাভ ইউ টু বিউটিফুল। পরের দিন সকালে তনয়ার বাবা বলছে আজ তনয়াকে তার বাড়ি নিয়ে যাবে। তা শুনে আয়াতের বাবা বলল, আয়াত, কেন, আমাদের বাড়িতে কি জায়গা নেই? আয়াতের বাবা, ওরে গাধা, বাউরি না নিলে বৌমাকে একবারে ঘরে নিয়ে আসবি কি করে? আয়াত, ও হো হ্যাঁ। তা কবে নিয়ে আসব? আয়াতের বাবা, বেহায়া। বাবা শ্বশুর বসা তাদের সামনে তো একটু লজ্জা পা। আগামী পরশু শুক্রবার। আমি চাই আমার নাতি পৃথিবীতে আসার আগে ওর মাথা থেকে অবৈধ নামক কলঙ্কটা মুছে যাক। ধর্ম মতে তোদের বিয়ে হয়েই গিয়েছে, আমরা শুধু একটু দোয়া কালাম প্রে তোনাকে বরাবরের মতো নিয়ে আসব। আয়াত, হ্যাঁ বাবা, একদম ঠিক বলছ, তাড়াতাড়ি করো। তারপর মোটামুটি ঘরোয়া আনুষ্ঠানিকভাবে তনয়াকে আয়াতের বাড়ি আনা হল। তনয়া অসুস্থ বলে বেশি জাঁকজমক করেননি তারা। অনু তনয়াকে আয়াতের রুমে দিয়ে আসল। রুমটা খুব সুন্দরভাবে সাজানো। আয়াত তোনাকে দেখে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে বিউটিফুল। তনয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তা দেখে আয়াত বলল, লজ্জা পেলে কাজ হবে না। আমার উত্তরটা চাই। দিব না, তাহলে কিন্তু আবার চলে যাব। তনয়া আয়াতের মুখটা চেপে ধরে বলল, ঠ্যাং ভেঙে খোড়া করে ঘরে কাছে রেখে দিব। তারপর আয়াতকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। সারারাত গল্প কথায়, খুনসুটি অভিমানে কেটে গেল দুজনার। এতদিন পর দুজনার ভালোবাসা সত্যিকারের পূর্ণতা পেল, সমাজের কাছে বৈধতা পেল। পরশিষ্ট, তার বেশ কয়েকদিন পর ওদের কোল জুড়ে আসলো ছোট্ট একটা পরী আসলো। পরীটার নাম দিল আলো। কারণ পরীটা যে দুজনার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর সকাল নিয়ে এসে। তবে পরীটাকে এখন কেউ অবৈধ বলতে পারবে না।
কারণ পরীটা আয়াত আর তনয়ার ভালোবাসাকে বৈধতার ধরে বেঁধে ভালোবাসায় মুড়িয়ে দিয়েছে। সমাপ্ত।